সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাউথ এশিয়ার ধারাবাহিক আয়োজন কেমন দেখতে চাই বাংলাদেশের আইনের শাসন ও বিচার বিভাগীয় সংস্কার বিষয়ক আলোচনায়। আজকে আমাদের অতিথি মিল্লাত হোসেন। উনি একজন লেখক এবং আইন বিষয়ক গবেষক। মিল্লাত হোসেন, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। হ্যাঁ, ধন্যবাদ। আপনার প্রকাশিত আমরা দুটি গ্রন্থের প্রচ্ছদ আমাদের দর্শকদের দেখাচ্ছি। আলোচনার শুরুতেই যদি আপনি এই দুটি গ্রন্থ সম্পর্কে একটু আলোচনা করেন, তারপর আমরা ঢুকতে পারি। এই যে প্রথম গ্রন্থটি, যেমন রাষ্ট্র ও কাঠামোর গহীনে, এই গ্রন্থটির প্রতিপাদ্য নিয়ে একটুখানি যদি আমাদেরকে আপনি জানান। ধন্যবাদ। আচ্ছা, ওটা হচ্ছে আসলে আমার প্রথম বই। তো এই বইতে আসলে যেটা নামে যেটা আছে, রাষ্ট্র কাঠামো, তো আসলে রাষ্ট্র তো আসলে প্রধানত বেশ কিছু কাঠামো দিয়েই তৈরি। এটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা, আসলে বলা যাবে না যে এইটা রাষ্ট্র। অনেকগুলো কাঠামো মিলে ঝুলে একটা রাষ্ট্র হয়। তো সেই রাষ্ট্রের অনেকগুলো কাঠামোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার একটু একটু পড়াশোনা হয়েছে, একটু জানাশোনা হয়েছে। এরকম কিছু কিছু জিনিস আমি মানে নিজের মতো করে লেখার বা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো সেগুলো নিয়ে এই বইটা প্রধানত। তো আর এই বইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা আসলে মুখের ভাষায় লেখা, একদম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের জন্য যেটা সুবিধা। সাধারণ ভাষায় কথা বলি আমরা, শুদ্ধ ভাষায় নয় কথিত, সে ভাষায় লেখা বইটা। তো মানে আমি একটুখানি একটু ভেতরে যেতেন যদি, যে কাঠামোর কথা বলছেন আপনি, মানে আমরা তো আসলে এই সময়টাতে এসে 5 আগস্টের এই পরিবর্তনটির পরে খুবই রাষ্ট্র এবং এর কাঠামো নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে তো অনেক সমস্যা আপনি নিজেও জানেন, এবং তা নিয়েই জনগণের বিস্তর অভিযোগ। তো এই যে এই কাঠামোর সামঞ্জস্য, এই কাঠামোর শৃঙ্খলা, এই কাঠামোগুলোর সমন্বয়, এগুলোর ব্যাপারে সাধারণ মানুষের অভিযোগ আছে। তো আপনি এই কাঠামোগুলোকে কিভাবে দেখেছেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি কি আলোচনাটা শুরু করলেই বোধহয় ওর মধ্যে এই প্রশ্নটা আসবে। এসে যাবে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার এর মধ্যে কিছু কিছু হয়তো এসে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে আলোচনাটা শুরু করি এইভাবে যে, ধরুন আমরা তো খুবই আইনের শাসন এই শব্দবন্ধটা শুনি, তাই না? এবং খুবই একটা প্রত্যাশিত শব্দবন্ধ। এই শব্দবন্ধটি ধরুন যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কিন্তু লিপ সার্ভিসে এই কথাটা থাকে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, কিংবা ধরুন সেমিনারগুলোতে অসংখ্যবার আইনের শাসন শব্দবন্ধটি ব্যবহৃত হয়। কিন্তু সাধারণ মানুষ, তারা এই আইনের শাসন শব্দবন্ধটির সুফল কখনো পায় এরকমটা মনে হয় না। অল্প বিস্তর হয়তো পায়, কিন্তু যা পায় তা আমাদের দেশের জনসংখ্যার তুলনায় বা যারা আইন সেবা নিতে যান তাদের তুলনায় খুবই সামান্য। তো এই আইনের শাসন বলতে আপনি আসলে কি 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 বোঝেন আর কি আপনার দিক থেকে? আচ্ছা, আইনের শাসন বলতে যেটা সিম্পলি বলতে হয় যে রুল অফ ল। এখন রুল অফ লটা কি, মানে হচ্ছে যে আইন। এখন আইনটা একটু মনে হয় একটু বলেননি, সেটা হচ্ছে আইন হচ্ছে আসলে নির্দিষ্ট নিয়ম, বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট নিয়মগুলো যেগুলো আগে থেকে নিয়ম সেট করা থাকে সেগুলোকে আমরা প্রধানত আইন বলি। এখন আইনের শাসন হচ্ছে এই যে এই সেট করা যে ল, আইন, নিয়ম, বিধি, সেই অনুযায়ী হুবহু সেটাকে সেই অনুযায়ী বিচার হবে ইত্যাদি। মানে এর ব্যত্যয় হওয়া যাবে না। এখন
সেখানে যদি রাষ্ট্র সর্বোচ্চ ব্যক্তি হন অথবা সর্বনিম্ন ব্যক্তি হন, তাদের মধ্যে ফারাক করা যাবে না। আইনটা যা বলছে তার ফল দুজনকে সমানভাবে ভোগ করতে হবে, বা এটার বেনিফিট দুজনকে সমানভাবে পাবেন। তো এইটাই হচ্ছে মূলত আসলে আইনের শাসন। কিন্তু আসলে আমরা তো দেখে অভ্যস্ত আসলে শাসকের আইন, আইনের শাসন দেখতে আমরা খুব বেশি অভ্যস্ত নই, যেটা আপনি বলছেন। তো এখন ওই আইনের শাসনটা আসলে আরেকটু ইয়ে করে বোঝা যাবে। সেটা হচ্ছে যে যখন আইনটা যখন প্রয়োগ হবে, সেটা হতে হবে আসলে প্রকাশ্য আদালতে, এমন একটা আদালত যেখানে সবাই যেতে পারবে, বলা যাবে না এটা গোপনে হবে। কারণ কি, যে ন্যায় বিচারটা যে হচ্ছে আইন অনুযায়ী, সেটা তো লোককে বুঝতে হবে। শুধু আমি বুঝছি যে আমি আইন ন্যায় বিচার করছি, তাহলে তো হবে না। সবাইকেই বুঝতে হবে যে আসলে একটা বিচার হচ্ছে, এবং সেটা ওই আগের সেট করা আইন অনুযায়ী। তাহলে বলা যাবে যে আইনের শাসনটা চলছে। এখন ধরুন এই যে মানে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আলোকেই তো এই আইনগুলো প্রযুক্ত। তবে এই যে এই আইন, এখানে আমরা ব্রিটিশ এবং পাকিস্তান আমলের অনেক আইনের ধারাবাহিকতা দেখতে পাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ধরেন ব্রিটিশরা যে আইন সে সময়ে দক্ষিণ এশিয়ায় প্রচলন করেছিল, সেটা এখন তাদের নিজেদের দেশেই আর প্রচলিত নয়। তো তো এই যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বিচার ব্যবস্থা, সেই ঔপনিবেশিক ব্রিটিশ আইন যা কিনা ব্রিটেনেই আর প্রচলিত নয়, তার 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 কি বলবো, মানে এক ধরনের প্রেতাত্মা বহন করে চলেছে। এটাকে আপনি কিভাবে কিভাবে দেখেন? না, আপনি একেবারে ঠিকই বলেছেন। এবং আমরা যে আমাদের যেসব আইনগুলো আছে, এগুলো আসলে একটা আইনের কথা বলি, খুবই একদম সবার খুব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে দণ্ডবিধি, পেনাল কোড। তো সেটা আইন হিসাবে চালু হয়েছে 1860 সালে, আজ থেকে প্রায় 184 বছর আগে, 64 বছর আগে। কিন্তু এই আইনটা আসলে লেখা হয়েছে কিন্তু আরো অনেক আগে, তারও প্রায় 30 বছর আগে আইনটা লেখা হয়েছে। লর্ড ম্যাকলে বলে আমরা একজনের কথা খুব শুনি, ওই ভদ্রলোক এই আইন সহ আরো অনেকে মিলে আইনটি লিখেছেন। ফলে বলে যে প্রায় 200 বছরের পুরনো একটা আইন, এবং সেটা স্টিল এখনো এখনো আমাদের দেশে চলছে। ইন্ডিয়াতে কিছুদিন আগে এটা এটা বাতিল করে দিয়ে তারা নিজেদের মতো করে নতুন করে তৈরি করেছে। পাকিস্তানেও এখন চলছে, আগের পেনাল কোডটাই চলছে, যেটাকে বলছি আমরা। তো এরকম প্রচুর, এবং আদালতে 3-4টা আইন খুব ব্যবহৃত হয়। একটা হচ্ছে পেনাল কোড, আর একটা হচ্ছে সিআরপিসি বলা হয়, মানে ফৌজদারি কার্যবিধি, যেখানে ফৌজদারি মামলার জন্য এটা ব্যবহার হয়। দেওয়ানি মামলার জন্য একটা এরকম একটা আছে, সিপিসি বলা হয়, দেওয়ানি কার্যবিধি। তারপরে সাক্ষ্য আইন। এইগুলো না সবগুলো এত পুরাতন। সাক্ষ্য আইন হচ্ছে 1872 সালের, দেওয়ানি কার্যবিধি হচ্ছে 1908 সালের, ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের। তো এই আইনগুলো আসলে তখন তৈরি হয়েছিল শাসকের দৃষ্টিভঙ্গি থেকে। কারণ হচ্ছে ওরা তো আসলে ব্রিটিশরা তো আসলে, আমরা তো ব্রিটিশ ছিলাম না, আমরা ছিলাম তাদের প্রজা, তারা ছিল আসলে মাস্টার। তো মাস্টার প্রজাকে যেভাবে শাসন করার জন্য যা যা দরকার হয়, সেরকম ভাবে আইন তৈরি করেছে। তো এখন আমরা দুইবার স্বাধীন হলাম, তাই না? একটা পার্টিশন হলো 1947 সালে, একবার স্বাধীন হলাম। তারপর আরেকটা পার্টিশন হলো 1971 সালে। কিন্তু এই ওই লিগেসিটা আমরা ছাড়তে পারলাম না, সেটা আমরা রেখে দিলাম। এবং তাহলে যেটা দাঁড়াচ্ছে কি, আমরা এখন সবাই নাগরিক, আমাদের যিনি শাসক তিনিও আমাদের মতো নাগরিক, কিন্তু আইনটা রয়ে গেছে শাসকের আইন হিসাবে। ফলে আমাদের শাসক, যিনি আমাদের মতোই একজন একই ইকুয়াল স্ট্যাটাসের ব্যক্তি, তিনিও আমাদেরকে শাসকের মতো করে শাসন করেন।
আমাদের নাগরিকদের মতো সেবা দেন না। কারণ ওই আইনগুলো আসলে সেবা দেওয়ার জন্য তৈরি করা হয় না। তো এখন এইগুলো তো দীর্ঘদিনের ধরে দাবি নিশ্চয় কিছু কিছু আছে, কিন্তু মূল সমস্যা যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, আমাদের যে আইন সম্পর্কে আমাদের সাধারণ মানুষ বা হচ্ছে আমাদের বৌদ্ধ সমাজ, তারা কেন জানি মনে হচ্ছে খুব একটা আগ্রহী না এই বিষয়টা সম্পর্কে। হ্যাঁ, একদম স্রেফ জজ ব্যারিস্টারদের হাতে ছেড়ে দিয়েই, আইন আদালতগুলোকে ওদের হাতে ছেড়ে দিয়েই কোনো মতে পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে খুব বিরাজ করে। এর ফলে হয় কি, আমরা যদি পাশ কাটিয়ে চলে যাই তাহলে কি হবে, এই সমস্যাগুলো কি, এটা কেন হচ্ছে সেটা তো আর বুঝতে পারছি না। কিছু হলে জজ ব্যারিস্টারদের উপর দিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। এখন এই যে আমরা যে পাশ কাটিয়ে চলে যাওয়ার যে প্রবণতা, তো সেইটা আমাদেরকে আইন সম্পর্কে দূরে রাখে, সবসময় দূরে রাখার চেষ্টা করে। আর এখন যাদের উপর আমরা ভরসা করি, জাজ ব্যারিস্টার বা, এখন ঘটনা হচ্ছে জাজ তো বেতন পায় এই আইন দিয়ে, উকিল সাহেব ফি পায়, ফলে ওনারা তো এইটার ভালো মন্দ সুবিধা অসুবিধা সম্পর্কে ওনারা নিরপেক্ষ না, ওনারা একটু কিছুটা বায়াস থাকেন। ফলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, ওনাদের দিয়ে সমস্ত কিছু সেবা পাওয়া আপনি ভরসা করতে পারেন না আর কি। যেমন ধরুন একটা কথা, এই কথাটা বলেছিলেন চার্লস দা গল। সেটা হচ্ছে কি, আমি পলিটিক্স সম্পর্কে বলেছিলাম যে পলিটিক্স টু ডিফিকাল্ট, যে সেটা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যায় না। এখন আইন কানুন শাসন ব্যবস্থা এগুলো আমি বলবো যে এতই ডিফিকাল্ট, এতই জরুরি, এতই গুরুত্বপূর্ণ যে শুধু জজ ব্যারিস্টারদের হাতে ছেড়ে দেওয়া নিরাপদ না, কিন্তু আমরা সেটাই করছি। তো এইটার একটা পরিবর্তন আমাদের নাগরিক সমাজে, আমাদের সাধারণ মানুষ আসার দরকার খুব জরুরি ভাবে। তা না হলে দেখুন, আমরা গাঠনিক ক্ষমতা বলে যেটা, আমরা রাষ্ট্রকে গঠন করার ক্ষমতা, সেটা তো আমরা ৭১ সালে একবার পেয়েছিলাম। তো তারপরে এর ২০ বছর পর ৯০ সালে আবার পেয়েছিলাম। হয়তো আপনার তখন ভালো মনে আছে যে ৩ জোটের রূপরেখা। আর সেটা তো আসলে রাষ্ট্র নতুন করে গঠন সংস্কারের একটা রূপরেখায় ছিল, কিন্তু কেউ সেটাকে আর মানেনি। তারপর ফলে কি হলো, এরপর আবার এবার ২৪-এ এসে আবার কিছু করতে হলো, আমাদের সাধারণ মানুষকে আবার রক্ত দিতে হলো, দিয়ে একটা গাঠনিক ক্ষমতা আমরা পেলাম। ফলে এভাবে বারবার হয়ে আসছে। কিন্তু এখান থেকে আমরা জাতিগতভাবে খুব বেশি শিক্ষা নিতে পারছি না। আবার আমরা কেন যেন গুলিয়ে ফেলি। ওই যে আমরা আইনের ভিতরে ঢোকার, তাকে বিশ্লেষণ করা, নতুন ডিসকোর্স হাজির করে তাকে যে একটু আমরা শেপে আনবো, সেই ব্যাপারটা হচ্ছে না দেখে বারবার সম্ভবত এভাবে আমাদের অভ্যুত্থান করতে হয়। আমাদের ধরুন ব্যাপারটা হচ্ছে, প্রথমত যে আইন প্রচলিত আছে তার সমস্যার কথা তো আমরা একটু আগে বললাম, যে ঔপনিবেশিক শাসকের আইনটা স্বদেশী শাসকের আইন হিসেবে প্রযুক্ত হচ্ছে, ফলে স্বদেশী শাসকের মধ্যে ঔপনিবেশিক চরিত্র থেকে যাচ্ছে, যে কারণেই ৯০-এর এবং এই যে ৫ই অগাস্টের এই দুটো জন অভ্যুত্থানের প্রয়োজন পড়েছে। তো এখন দেখুন, সংবিধান, আইন, এই ব্যাপারগুলো সম্পর্কে সাধারণ মানুষকে তো একটু তো জানাতে হবে। কিন্তু আমাদের দেশে যারা ধরুন আইনজ্ঞ বা আইনের মানুষ, তারা করেন কি, অনেকটা ওই যে যারা খুব ভালো কোরআন শরীফ বোঝেন, তারা কিন্তু মানুষকে আর এইটার খুব একটা বুঝতে টুঝতে দেন না। হ্যাঁ, বা যারা খুব ভালো সংস্কৃত পড়তে পারেন, গীতা বোঝেন, তারা মানুষকে খুব একটা বুঝতে দেন না। এরকম আমার কাছে মনে হয়েছে যে ধরেন আইন পেশার মানুষ নিজে এই জিনিসটা খুব ভালো বোঝেন, বা ইভেন অর্থনীতিবিদ নিজে এই ব্যাপারটা খুব ভালো বোঝেন, কিন্তু মানুষকে উনি উনার অর্জিত জ্ঞানের খুব একটা অংশ দিতে চান না। এই একটা কার্পণ্যও কিন্তু আমার মনে হয় যে আইন জানা মানুষদের মধ্যে রয়েছে। আপনি কি অভিযোগ উড়িয়ে দেবেন নাকি এর পক্ষে কিছু বলবেন? না, উড়িয়ে দেব না। আমি 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 এটার সাথে একমত। এবং ইভেন আমি যে দুটো বই লিখেছি,
এর মধ্যে একটা কথা তো বললাম, সেখানেও আসলে আমি এই বিষয়গুলো নিয়ে একটু ভাবার চেষ্টা করেছি। আর যে দ্বিতীয় বইটা দেখছেন যে বিচার বিভাগ পৃথককরণ প্রসঙ্গ, আজহার হোসেন মামলার রায়ের বিবরণ, এইটাতে এটাতে আমি খুব আপনি যে অভিযোগটা করলেন সেটার কিছু জবাব দেওয়ার এবং কেন হচ্ছে এবং মানুষকে জানানোর, সহজ ভাষায় মানুষকে জানানোর একটা চেষ্টা আমি নিয়েছিলাম। এবং এটা এটা আমি লিখেছিও যে আমার একটা ভূমিকার মতো একটা অংশ আছে, একটু দীর্ঘ। তো সেখানে আমি এই বিষয়গুলো কিছুটা লিখেছি, যে ওই জায়গা থেকে যে মানুষকে সহজ ভাষায়। এখন এখানে একটা বিষয় খুব জরুরি বলে আমি মনে করি একটু বলা, সেটা হচ্ছে ওই যে যেটা বলে যে পাশ কাটিয়ে যাওয়া, কোনো মতে পাশ কাটিয়ে যেতে পারলে আমাদের যে একটা প্রবণতা, তো সেইটার আমার মতে আমি দুইটা কারণ আমি আমি আমার মতে মনে হয় যে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে কি, যে সাধারণ মানুষের জন্য, কমন পিপল, তো সেখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে হচ্ছে ভাষা। আইনের ভাষাটা হচ্ছে ইংরেজি প্রধানত, এখনো স্টিল এখনো অনেকখানি, যেহেতু আমাদের সবগুলো যেসব লর কথাগুলো আমরা বললাম একটু আগে গুরুত্বপূর্ণ, এগুলো এখনো হচ্ছে ইংরেজিতে আছে, এগুলো কোনো অথেন্টিকেটেড বাংলাও করা হয়নি। তো এখন ওই ভাষার আইন, ইংরেজি ভাষার কারণে সাধারণ মানুষ আসলে এটার ভিতরে ঢুকতে পারে না। আর হচ্ছে যে আর বাকিটা থাকলো যে আমাদের যে সারস্বত সমাজ, যারা ইন্টেলিজেন্সিয়া বা বুদ্ধিজীবী, বোদ্ধা, তাত্ত্বিক যারা আছেন, তো ওনাদের ক্ষেত্রে আবার এটা ব্যারিয়ার না, ইংরেজিটা ব্যারিয়ার না, ওনারা ইংরেজিটা খুবই ভালো পারেন। কিন্তু ওনাদের ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায় যে হচ্ছে আইনের যে ভাষা, ইংরেজি হলেও সেটা সে ভাষা ঠিক গল্প উপন্যাস যেভাবে লেখা হয় বা খবরের কাগজের রিপোর্ট যেভাবে লেখা হয় ঠিক সেরকম না, একটা প্রবন্ধ যেভাবে লেখা হয় সেরকম না। তো আইনের ভাষা একটু ঘোরানো পেঁচানো হয়, এটা ঠিক, এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আবার আইনের ভাষাকে একটু ঘোরানো পেঁচানো না হলেও মুশকিল। কারণ হচ্ছে আইন তো আসলে ব্যক্তি প্রতি আইন করা হয় না, সংগঠন প্রতি আইন করা হয় না। এক এক ধরনের ব্যক্তির যতজন আছে একটা রাষ্ট্রে, প্রায় সবাইকে চিন্তা করে আইনটা করতে হয়, অথবা কোনো একটা সংগঠনের চিন্তা করলে যত রকমের সংগঠন আছে সবগুলোকে নিয়েই এই চিন্তাটা করতে হয়। এর ফলে এখন প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক সংগঠনের অনেকগুলো চরিত্র আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো সেগুলো হচ্ছে একেবারে অর্গানিক। তো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য সবকিছুকে এর আওতায় আনতে হয়। আর তাহলে এমন একটা কৃত্রিম ভাষা তৈরি করতে হয় যে সেটা একটু একটু দুর্বোধ্য হয়, একটু অস্পষ্ট। আবার এটাকে যদি সহজ করা যায়, করার চেষ্টা করা হয়, তাহলে দেখা গেল এমন একটা আইডিয়া বাদ পড়ে গেল যে আইনটা ব্যর্থ হয়ে গেল। তো এই এই যে একটা যে টানাপোড়েন, ভাষা, আর ভাষা তো হচ্ছে কি শব্দের পর শব্দ বসালেই তার একটা অর্থ প্রকাশ করে না, এটা একটা সায়েন্স আছে। তো সেই অনুযায়ী তো ভাষা ব্যবহৃত হয়। আবার আইনের একটা কমা, সেমিকোলন, এগুলোরও একটা ব্যাখ্যা আছে, মানে সেটাও সায়েন্টিফিক ওয়েতেই ব্যাখ্যাটা করা হয়। তো ফলে এই যে তার টানাপোড়েন, এটার মাঝখানে পড়ে আসলে আইনের ভাষাটা একটু টেকনিক্যাল, একটু জার্গনে ভরপুর থাকে। এখন এইটা কোন টেকনিক্যাল সাবজেক্টে না থাকে, ধরুন আপনি আর্কিটেকচার পড়ছেন, তো এই ভাষা তো আর সবাই বুঝবে না। কিন্তু আইনের ভাষাকে সবাই আশা করে যে আইনের ভাষাটা খুব সহজ হবে। এটা এটাও আমার মনে হয় এই কারণে যে হতে পারে যে সবাই আইনকে খুব একটা টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে মনে করে না। কারণ কি, আইনে তো সব অধিকারের কথা আসে, সুন্দর সুন্দর কথা, আইনের শাসন আর হিউম্যান রাইটস, এই সুন্দর সুন্দর কথাগুলো যখন বলা হয়, সবাই মনে করে তো আমার রাইট, এইটা আমি বুঝবো না কেন।
একই সমস্যা। কিন্তু যারা প্রাপ্তির দিক থেকে কিন্তু তলানিতে ছিল এই লোকগুলো, তাহলে তারা আবার রিভোল্ট করলো, রিভোল্ট করে তারা একটা স্বাধীন হলো। ফলে এইবার কি হলো, আমরা একটা গাঠনিক ক্ষমতা পেলাম ৭১ সালে, আমরা কিছু একটা করলাম, কিন্তু দেখা গেল যে সেটা আসলে সাফিসিয়েন্ট না। আবার আমরা ৯০-তে একটা আরো গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান হয়ে কিছু লোক মারা গেল, এবং খুব ছোট এভাবে একটা ছোট নান্নে মুন্নে ধরনের স্বৈরাচারকে আমরা হটালাম। তো হটানোর পরে তো ৩ জোটের রূপরেখা আর তো হলো না। তো আবার সেই ব্রিটিশদের আইন, তাদের কাঠামোতে আমরা ঢুকে গেলাম। আবার ঢুকে একটা সময় গিয়ে এই কাঠামোটা আমাদেরকে একটা খুব অতিকায় বিকট একটা স্বৈরাচারের জন্ম দিল। সেই স্বৈরাচার আরো চালালো আরো ১.৫ দশক। তারপর একটা প্রচন্ড একটা প্রাণহানি, খুন, হত্যা, নির্যাতন ভিতর দিয়ে আমরা উৎখাত করতে হলো আমাদেরকে। তো এখন বাকি সবগুলো তো আমরা বুঝতে পারলাম যে আমরা একটু ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ছিলাম, কিন্তু যে ২৪-এর যে সংগ্রামটা, এটা তো নামই হচ্ছে বৈষম্য বিরোধী সংগ্রাম। মানে কি, কোথাও একটা অন্যায় হচ্ছিল বলে বৈষম্যের পাহাড় জমে গিয়েছিল। তো এই যে আরেকবার ন্যায়ের সংগ্রাম করলাম আমরা, এত রক্তপাত, এটা আমাদের জাতীয় জীবনে একটা মানে একটা অনপনীয় ক্ষতচিহ্ন হয়ে থাকবে। তো এই যে এইভাবে আমরা যে ক্রমাগত ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতেই হচ্ছে আমাদেরকে। তো এই যে এই দেশের মানুষগুলো, এদের আসলে ন্যায় পাওয়া তো একটা তাদের হক, তাই না? এটা এমন একটা পরম অধিকার, এইখানে কোনো কম্প্রোমাইজ করা চলে না। অন্য যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ হতে পারে। তো এখন এই লোকগুলোর জন্য আমরা কি করতে পারি তাহলে? তো আমি যেটা কিছু জিনিস আমি আমার যেটা মনে হয়েছে আর কি, যে জিনিস, তো সেগুলো হচ্ছে যে যেটা বলে আর কি, যে আমরা বলি যে সেপারেশন অফ পাওয়ার, মানে ন্যায়টা, এখন যে ন্যায়টা আমরা কথা বললাম, এটা পাবো কিভাবে? তো এটার জন্য একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সেপারেশন অফ পাওয়ার তত্ত্ব আর কি, মন্টেস্কুর, যে রাষ্ট্রকে একটা দল নির্বাচিত হয়ে আসবে জনগণের ভোটে বা যে কোনো ভাবে, তারা তারপর একটা দল হচ্ছে সরকার করবে, তারা মন্ত্রী হবে, আগের দল যারা নির্বাচিত তারা এমপি হবে, তারপরে আরেক দল হচ্ছে যারা বিচার করবে, জাজ। এই ৩টা ভাগে ভাগ করা হয় মন্টেস্কুর নিয়মে। তো এরকম যে স্ট্রিক্ট সেপারেশনটা আসলে তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, বা আর কিছু কিছু খুব কম ক্ষেত্রে আছে। বেশিরভাগ ক্ষেত্রে যে এটা পদ্ধতি হচ্ছে ওয়েস্টমিনিস্টার ধাঁচের পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো সেখানে কি হয়, সেখানে জনগণের ভোটে নির্বাচিত লোকরা এমপি হয়, এই এমপিরাই আবার মন্ত্রী হয়। ফলে এখন এই যে জনগণের ভোটে নির্বাচিত আইনসভা, এটা একটা র পাওয়ার, কিন্তু গণ উত্তাপ এর মধ্যে আছে। তারপর হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, এটা কিন্তু একটা র পাওয়ার। এবার এই দুইটা র পাওয়ার এক জায়গায় একটা পাত্রে যখন, একটা গ্রেট মেল্টিং পটে যখন এটা ঢুকে যায়, এটা কিন্তু একটা মহা আকার ধারণ করে এই পাওয়ারটা। তা এখন এই পাওয়ারটাকে তাহলে কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে? তাহলে তো কিছু একটা লাগবে যে এখানে, তাহলে তো তো এই জন্য সারা পৃথিবীতে আসলে একটা গ্রিভান্স মেকানিজম সিস্টেম দাঁড় করানো হয়, মোটামুটি ভাবে অ্যাকসেপ্টেড। তো সেটাকে আমরা নাম দিয়েছি বিচার বিভাগ বা আদালত ব্যবস্থা। এখন আদালত ব্যবস্থাটা কাজ করবে কিভাবে? তারা ন্যায় দিবে, বলছি যে ন্যায় বিচার দিবে ইত্যাদি। তো তারা কাজটা করবে কিভাবে? তারা তো, ওরা তো খুব অসম্ভব পাওয়ারফুল। তাহলে এখন এই কারণে যে তখন এদেরকে কিছু স্বাধীনতা দিতে হবে, যে এই কোর্ট বিচারকদের এখন শুধু আবার পৃথকও করা লাগবে দুইটা থেকে। এখন পৃথক করা হলো, এখন স্বাধীনতা পৃথক, এটা করার জন্য কি করতে হবে, তাদের যে নিয়োগ, বেতন, ভাতা, তাদের যে বদলি, প্রমোশন বা ইত্যাদি, এগুলো সম্পর্কে কিছু সেপারেট রুলস বা নীতি থাকতে হবে, যার ফলে এগুলোতে ওই দুই মহা শক্তিধর ক্ষমতা তারা হস্তক্ষেপ করতে পারবে না। আর যদি পারে তারা হস্তক্ষেপ করতে, তাহলে কি হয় সেটা তো আপনারা দেখছেনই, তাই না? কিন্তু আদর্শ নিয়ম হচ্ছে তারা পারবে না। এখন ওই রকম একটা যখন ব্যবস্থা দাঁড়াবে, যে তারা একটু পৃথক আছে, একটু স্বাধীন আছে, এখন তারা পৃথক, স্বাধীন, তারা নিরপেক্ষভাবে একটা সিদ্ধান্ত দিল, তো সিদ্ধান্ত আবার মানতে হবে। তো যদি না মানে তাহলে তো আর পেলো না, লোকের ন্যায় বিচার পেলো না।
সেরকম কিছু মানানোরও কিছু পদ্ধতি ঠিক করতে হবে। এখন সেটা তাদেরকে আমরা সবকিছু ইয়ে করলাম, এগুলো দিলাম। তা এখন যদি আবার ওই 20, 30, 40 বছর সময় চলে যায়, তাহলেও তো আবার বিচারটা হলো না। তাহলে এই জিনিসটাকে দ্রুত, নিরপেক্ষ, ইফেক্টিভ, কম হয়রানি, কম খরচেও দিতে হবে। তো সেইটা করার জন্য কিছু মেকানিজম তো দরকার হয়, কিছু সংস্কার দরকার হয়, কিছু পুনর্গঠন দরকার হয়। তো এখন এগুলো আসলে কাজ কি? তাহলে এটা দেওয়ার কাজ হচ্ছে কি, জনগণের করের টাকাই তো এই সবকিছু করতে হবে, একটা পৃথক ব্যবস্থা তৈরি করতে হবে। তো এখন আমাদের যে সিস্টেম, যেটা তো আসলে কাজ করছে না যে বোঝা যাচ্ছে। তো সেটা কি, এটা তো কোনো কাজই করছে না, এটা তো হ্যাঁ, এটা অস্বীকার করার আসলে খুব বেশি জো নাই। হ্যাঁ, এবং যদি অস্বীকার, এক পক্ষ বলবে যে হ্যাঁ ঠিক আছে, আদার অপর পক্ষ ডিনায়াল মোডে গেলেও আসলে এটা সুরা হবে না। হ্যাঁ, এবং এটা প্রফেশনালি এটা রিজলভ করতে হবে, তাই না? খুবই পেশাদার। হ্যাঁ, এখন আমাদের এখানে যে প্রসেসটা কাজ করে সেটা হচ্ছে কি, আমাদের এখানে হচ্ছে যে মানে হচ্ছে মামলা করার ব্যাপারটা হচ্ছে কি, এক ধরনের লোকজনকে টাইট করার একটা টুলস হিসেবে ইউজ করা হয়, অপর পক্ষকে টাইট দেওয়ার টুলস হিসেবে, হয়রানি করার টুলস হিসেবে ইউজ করা হয়। এবং এটা হয় কিভাবে, এখন হচ্ছে আমাদের এখানে মামলা করাটা খুব ইজি। কেউ কারো যদি একটু সে সামর্থ্য থাকে, তার পক্ষে একটা 2-4টা মামলা করা খুব ইজি। আবার তার যদি সামর্থ্য থাকে, তার বিরুদ্ধে মামলা না করাটাও খুব ইজি। তো এই প্রক্রিয়ায় এখন মামলা দায়ের করার প্রক্রিয়ায় যারা জড়িত থাকে, থানা, পুলিশ, আদালতের কর্মচারী, বিচারক, সবার, এবং এই প্রত্যেকটা স্টেজের সবারই, ডাক্তার, তদন্তকারী, সবারই একটা স্ট্রিক্ট জবাবদিহিতার মধ্যে আনতে হবে সবাইকেই। এবং সেটা যদি না হয়, তাহলে যে কাউকে এটার জন্য ভুগতে হবে, এই জিনিসটা একটু দেখাতেও হবে যে এই নিয়ম, এই পদ্ধতি না মানলে তাহলে ভুগতে হয়, পার পাওয়া যাবে না, এরকম একটা মেকানিজম করতেই হবে। তো আমি একটা এই বিষয়ে একটা ছোট্ট একটা অ্যানেকডোট আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি একবার অস্ট্রেলিয়া গেছিলাম একটা ট্রেনিং এ আর কি। তো ওখানে আমাদের আসলেন একজন ওখানকার একজন ওই প্রসিকিউশনের একজন লোক আর কি। তো উনি বিভিন্ন অনেক কথাই বলছেন। তো বলছেন যে আমাদের এখানে মামলা করতে হবে, শুধু পুলিশে মামলা করতে পারে, আর কেউ পারে না। তো আমরা বললাম, যদি পুলিশ মামলা না নেই, আমাদের তো এই এক্সপিরিয়েন্স তো আমাদের এখানে খুব সাধারণ, খুবই বেশি। তো প্রথমে ও বুঝতে পারেনি যে মানে ব্যাপারটা কি। তো আমরা আরেকটু ডিটেলস ব্যাখ্যা করলাম যে ও আসলো, তোমরা মামলা নিলে না, তখন যাবে কোথায়? তখন সে বলল যে আমাদের এখানে মামলা না নিয়ে পার পাওয়ার সুযোগ নাই। কেন? যার কাছে যাবে সে যদি না নেয়, তাহলে তার উপরের কাছে যাবে এই ব্যাপারটা। তো সেখানেও যদি না নেয়, তার উপরে যাবে, এবং অনেকগুলো ধাপ হয়। অর্থাৎ, এবং যদি প্রমাণিত হয় কোনো একটা স্টেজে আগের লোকগুলো ঠিক কাজ করেনি, ওরা স্যাক হয়ে যাবে। ফলে মামলা যদি সত্যি সরকারের মামলা থাকে, এভিডেন্স থাকে, তাহলে মামলাটা নিতেই হবে, না নিয়ে পার পাওয়া যাবে না। তো আমাদেরও এখানে এরকম কিছু একটা তো আনতে হবে, যে এই বিষয়ে যাতে মামলা দিয়ে হয়রানি করা না যায়, আবার দরকার মতো মামলাটা করাও যায়। তো এইটা হচ্ছে একটা বিষয় আমি বলি। তারপরে আরেকটা বিষয় আমরা আলাপ করেছি যে আইন কানুনের ক্ষেত্রে যে এই বিষয়গুলো একটু সংস্কারের এবং নতুন করে তৈরি করার প্রয়োজন আছে, আইনগুলো নতুন করে প্রণয়ন করা। এবং এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা খুব হয়েছিল গত বেশ কিছু বছর, যে গায়েবী মামলা, রাজনৈতিক অজ্ঞাতনামা 500 ব্যক্তি, 5000 ব্যক্তি, তাই না? এরকম হয়তো কয়েক লাখ মামলা হয়েছে গত 5, 7, 8, 10 বছরে। তো এই মামলাগুলোর যে মিথ্যা প্রয়োজনীয় মামলার ভার কিন্তু ওই আমাদের জুডিশিয়ারির উপরেই তো আছে। তো তারপরে আরেকটা, এরপর আরো কিছু বিষয় ইয়ে করা যায়, সেটা হচ্ছে যে মিথ্যা মামলা করলে তার ফল কি হবে। ধরুন একটা মামলা করলো,
তো তো ওই যে আমাদের যে অস্ট্রেলিয়া যে ভদ্রলোক, তার সাথে এই বিষয়ে আলাপ হচ্ছিল আর কি। তো সে বলল যে মিথ্যা মামলা করলে তো পার পাওয়ার কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে মামলা দায়েরের দিন থেকে আরম্ভ করে সেই দিন পর্যন্ত যত টাকা খরচ হয়, ওদের এখানে মামলার খরচ সাংঘাতিক হাই। একজন আইনজীবী কাজ করেন হচ্ছে ঘন্টায় $1,000, ঘন্টায় $1,000 করে, এরকম ফি, উচ্চ ফি। তো এই যে পক্ষ মামলা হারবেন তাকে এই পুরো টাকাটাই দিতে হবে। ফলে এরকম মামলা করে প্রচুর লোক ফতুর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেই কারণে এই ভয়তে থেকে কিন্তু মামলা, ফলস মামলা দায়ের হয় না। আবার যদি সত্যিও মামলা হয় তাহলে দ্রুত নিষ্পত্তি করা, আপোষে নিষ্পত্তি করার সুযোগটা সবাই নেয়। ফলে দ্রুত ওই খরচ থেকে বাঁচার জন্য কিছুটা ফাইন দিয়ে, কিছুটা ক্ষতিপূরণ দিয়ে খুব তাড়াতাড়ি মামলা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা ওখানে থাকে। তো ওই জিনিসটা আমাদের এখানেও নাই। আমাদের এখানে এরকম একটা বিষয় চালু করা গেলে তখনও বিষয়টা অনেক ন্যায় বিচার একটা নিশ্চিত হওয়ার একটা টুল কিন্তু এটাও। তারপরে ধরুন হচ্ছে আর কিছু বিষয় আছে, এগুলো হচ্ছে খুব টেকনিক্যাল, ওগুলো কি আমি আলাপ করব? একটু করেন, মানে আমার মনে হয় যে ভয় পেলে তো চলবে না আমাদের টেকনিক্যাল বলে। সেটা হচ্ছে মামলার যে সমন জারির কথা বলা হয়, যে মানে মামলার নোটিশ, একটা মামলা হলে তো আপনার বিরুদ্ধে একটা মামলা হলে আপনাকে তো একটা নোটিশ দিতেই হবে যে একটা মামলা হয়েছে, এসো। তো ওই সমন জারি নিয়ে খুব তেলেশমাতি হয়। আগের সিস্টেম অনুযায়ী, আইন অনুযায়ী একজন লোক পদাতিক, উনি গিয়ে এটা সশরীরে জারি করেন ইত্যাদি, এই টাইপের একটা ব্যাপার আছে। তো এখনকার যে নতুন প্রযুক্তির যে সুবিধা, ইন্ডিয়াতে এই প্রসেসটা আছে যে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা যদি ব্লু টিকটা দেখা যায় তাহলে এটা প্রসেস সার্ভড বলে এটা ধরে নেওয়া হয়। তো এই টাইপের অনেকগুলো প্রযুক্তির সুবিধা তো আছেই। তো এইগুলোকে আস্তে আস্তে আমাদের এখানে নিতে হবে, তাহলে দ্রুত মামলা হবে। তারপরে হচ্ছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে, মানে জায়গা জমির মামলার ক্ষেত্রে আর কি, অধিকার জায়গা জমির মামলার ক্ষেত্রে কিন্তু আসলে কাগজপত্র, মানে ডকুমেন্ট, দলিলপত্র দিয়েই আসলে বিচার হয়। এখানে মৌখিক সাক্ষ্যের খুব একটা দাম নাই। তা আমাদের এখানে নিয়মটা হচ্ছে কি, মৌখিক সাক্ষ্য নেওয়া হয় দিনের পর দিন, পাতার পর পাতা নেওয়া হয়, কিন্তু এগুলোর কোনো আসলে কাজে লাগে না, এবং শেষে বিচারটা হয় ওই দলিলের মাধ্যমেই হয়। তো ওইটা আমাদের এখানে তো আনতে হবে, যে শুধু দলিলপত্রের বিচার বিশ্লেষণ করেই আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে, এবং খুব ছোট আকারে। আরেকটা বিষয় কি, দীর্ঘ রায় লেখার প্রশ্ন আছে যে আসে, ফলে ওইটাতেও দেরি হয়। আর রায়টা এখন যদি ওই সিস্টেমটা তৈরি করা যায় যে খুব সংক্ষেপে সিদ্ধান্তটা এবং কেন নিলাম তার খুব ছোট করে লিখে দেওয়া রায় রেডি করা যায়, তাহলে কমে, সময় কমে, পরিশ্রম কমে, লোকজন দ্রুত সেবাটা পায়। এইটা আরেকটা বিষয়। ব্রিটিশ আমলে মহাভারত লিখতো বলে এখনো মহাভারত লিখতে হবে এমন তো কোনো কথা নয়, তাই না? ইট ক্যান বি ব্রিফ এন্ড প্রিসাইজ, তাই না? হ্যাঁ। তারপরে ধরুন আর কিছু বিষয় আছে আমাদের এখানে, প্লি বার্গেনিং যে জিনিসটা আছে, এটা অনেক দেশে আছে, এটা আমাদের দেশে নাই। মানে যেটা বললাম যে আমি সত্যি একটা অফেন্স করেই ফেলেছি, তো আগের মাথায় করে ফেলেছি, এখন ভাই আমাকে দ্রুত একটু নিষ্পত্তি দিয়ে, একটু ভুল ক্ষমা চেয়ে, একটু ফাইন, সেটেলমেন্ট যেটা হয়, তাই না? শুরুতেই যে ভাই এটা করেছি, তাহলে একটু কম সাজার উপর দিয়ে বা অথবা কম ফাইন করে দিয়ে আমাকে একটু দাও না। তো এই জিনিসটা আমাদের নাই, তো এটা আমাদের চালু করা দরকার বলে আমার মনে হয় আর কি। তারপরে ধরুন যে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, তদন্ত করতে কিন্তু প্রচুর সময় নেয়। এখন তদন্তটা থানা পুলিশ করে, কারণ থানা পুলিশের তো রাজ্যের কাজ, তার প্রটোকল করতে হয়, তার শান্তি শৃঙ্খলার ব্যাপার আছে, তার পাসপোর্টের ভেরিফিকেশন করতে হয়, কত রকমের কাজ। এসব শেষ করে আসলে তাকে তদন্ত করতে যখন দেয়া হয়, সে পারে না, স্বাভাবিক, এবং সে গদবাধা বানিয়ে বলে, এরকম পাওয়া যায়, কথা শোনা যায়। এখন এই যে তদন্তটা করার জন্য আসলে একটা ডেডিকেটেড সংস্থা থাকা দরকার, যেখানে শুধু এক্সপার্টরা থাকবে, এক্সপার্টরা থেকে তাদের মতো করে তদন্তটা দ্রুত করে তারা শুধু এই কাজটাই করবে, এরকম একটা সংস্থা থাকা দরকার। তারপরে আরো কিছু, এবার আসি আমরা হচ্ছে আদালতের দিকে। আমাদের এখানে আদালতগুলো একটু সেন্ট্রালাইজড, যেমন আমাদের আদালত যেগুলো অধস্তন আদালত বলে, সাবঅর্ডিনেট কোর্ট, সেগুলো কিন্তু জেলাতেই আছে প্রধানত।
কিছু কিছু দুর্গম উপজেলায়ও আছে, কিন্তু প্রধানত জেলায় আছে। তারপরে আমাদের যে সর্বোচ্চ আদালত কিন্তু একটা জায়গায় ঢাকায় আছে। তো এখন এগুলো বিকেন্দ্রীকরণের একটা একটা সুযোগ, স্কোপ অনেকদিন, দাবিটা অনেক দিনের। তো সেইটা বিষয়ে আসলে একটু সুরাহা করা দরকার অনেক দিন ধরে, যেহেতু আমাদের সংবিধানে এখনো সুযোগ আছে যে সার্কিট বেঞ্চ স্থাপন করার। তারপরে আরো একটা সুযোগ আমাদের সংবিধানে দেয়া আছে, সেটা আজকে তার থেকে 53 বছরেও এই সুযোগটা আমরা কাজে লাগাইনি। সেটা হচ্ছে মৌলিক অধিকার আদালত, আমি বলতে পারি সংবিধানের 44-এর 3 অনুচ্ছেদে মৌলিক অধিকার আদালতের তৈরি করার একটা সুযোগ আছে। অর্থাৎ এখন যেগুলো যেসব মৌলিক অধিকারগুলো আছে আমাদের সংবিধানে গ্যারান্টেড, এগুলো লঙ্ঘন হলে আমাদেরকে শুধু ঢাকায় আসতে হবে। তো ওই আদালতগুলো করা গেলে আঞ্চলিক পর্যায়ে, তাহলে কিন্তু ওই কারণে ঢাকায় আসা লাগবে না। তো সেইটা 53 বছরে আমরা ইউজ করি নাই। এত আনইউজড কোনো বিধান সম্ভবত আমাদের সংবিধানে আর নাই, একদম আনটাচড এই 44-এর 3 অনুচ্ছেদটা। তো সেটা করলে আঞ্চলিক পর্যায়ে কোর্ট স্থাপনের একটা সুযোগ হয়। তারপরে আরো কিছু যেমন আছে যে সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধাটা নেওয়া দরকার। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে, যে একজন লোক হয়তো চাকরি থেকে রিটায়ার নিয়ে, একজন অফিসার, উনি তদন্ত করেছেন, তিনি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে আমেরিকায় চলে গিয়েছেন। এখন এখন উনি দেশে আসলে কোনো ইয়ে পাবেন না, ভাতা পাবেন না, জিএডিএ ভাতা পাবেন না, আসা যাওয়ার ভাতা। ফলে তার হয়তো কয়েক লক্ষ টাকা খরচ করে দেশে আসতে হবে সাক্ষ্য দেওয়ার জন্য। কিন্তু এটা তো আর কেউ একটা এফোর্ড করে না, আসবেন না। তো তার জন্য মামলাটা আটকে থাকবে অনেক দিন ধরে, বছর পর বছর। এখন এই তথ্য প্রযুক্তির সুবিধাটা নিয়ে তাকে হয়তো আমরা সাথে সাথে ওখানে কানেক্ট করে আমরা জুমে বা কিছুতে কানেক্ট করে বাস হয়ে গেল। তো এখন এইটার সুযোগটা আইনে করা হয়েছে, কিন্তু সেই অবকাঠামো নাই আমাদের আদালতগুলোতে, যে একজন হ্যান্ডস লাগবে, কিছু ইকুইপমেন্ট লাগবে। এত যে ডিজিটাল বাংলাদেশ ছিল যে 15 বছর, তো সেটার ফলাফল তো দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তারপরে এবার আসি আমরা একটু ইয়ের মধ্যে, সেটা হচ্ছে মাজদার হোসেন মাওলানা নামে একটা খুব খুব ফেমাস কেস আছে। এটা মনে হয় যারা একসময় যারা বিসিএস বা কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতেন, তাদের সবাইকে একটু মুখস্থ করা লাগছিল, যে মাজদার হোসেন কেস, বিচার বিভাগ পৃথককরণ ইত্যাদি ইত্যাদি। তো সেইটার বাস্তবায়ন নিয়ে অনেকদিন ধরে টানাপোড়েন আছে, কিছু কিছু নির্দেশনা বাস্তবায়িত হয়েছে। তো ওইখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার একটা নির্দেশনা আছে, তো সেটা এতদিন ধরে বাস্তবায়ন হয়নি। তারপরে হচ্ছে বিচারিক কর্মকর্তাদের পদায়ন, শৃঙ্খলা, বদলি ইত্যাদির ক্ষেত্রে নির্বাহী বিভাগই আসলে প্রধান ভূমিকা পালন। এই যে আইন মন্ত্রণালয়ের যদি এইখানে থাকে, তাহলেই তো আপনি আর পৃথকীকরণের কোনো অর্থ থাকলো না, তাই না? নির্বাহী বিভাগ তো ঢুকে পড়লো সেখানে তার নাক গলাতে, তাই না? এটা তো হয় না আসলে। এটা বিচার বিভাগকে তার স্বাতন্ত্র দিতে হবে, এবং এটা ওই প্রধান বিচারপতির অধীনেই সচিবালয় থেকে নিয়ন্ত্রিত হতে হবে। হ্যাঁ, তো এখন এটা একটা বিষয়। তারপরে হচ্ছে এখন হচ্ছে ধরেন যে তারপরে বেতন ভাতা, এগুলোর হচ্ছে আলাদা প্রক্রিয়া করতে হয়। কারণ হচ্ছে কি, ওই যে আপনি যদি বেতন ভাতা যদি নির্বাহী বিভাগের হাতে থাকে, ওই যে সে তো টাইট দিয়ে দিবে, অডিট এন্ড অ্যাকাউন্টস দিয়ে দিবে সে। তো এখন সেটাই হয়েছে। তো সেটা তো আমরা দেখতে পেলাম এতদিন ধরে। এখন হচ্ছে ধরেন এই সবকিছু ধরেন ঠিকঠাক করলাম আমরা, তো এখন ধরেন সব ঠিক হলো, পৃথক হলো, স্বাধীন হলো, সবকিছু ঠিকঠাক মতো চললো। এখন হচ্ছে এবার আসি আমরা যে এত দায়িত্ব মানে ওনার জাজ কোর্টদেরকে আমরা আটকে ফেললাম আর কি। তো এখন তারাও তো আসলে মানুষ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, বিচারকরাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বা রোবট না, তাদেরও সামর্থ্যের একটা সীমা আছে। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মানে মামলার চাপ নিতে হয় যেসব দেশের জাজদেরকে, বাংলাদেশ তার মধ্যে একদম শেষ। অনেক পরিশ্রম তাদের, এই যে মামলার রায় লেখা, ওই বাবা, মানে
এবং বাংলাদেশের যত নিষ্পত্তি হয় তাতেও কিন্তু একদম শীর্ষস্থানীয় বাংলাদেশের। কিন্তু নিষ্পত্তি হলে কি হবে? ওই যে আমরা নানান টেস্ট স্যুট করছি, পরীক্ষামূলক স্যুট, গায়েবী মামলা, রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা, কোনো তো বাধা নাই। তো এইগুলো এত বেশি মামলা দায়ের হয় যে সর্বোচ্চ নিষ্পত্তি, পৃথিবীতে সর্বোচ্চ নিষ্পত্তি করা হয়। নিষ্পত্তি করার পরও প্রতি বছর কয়েক লাখ মামলা জমে যায়। এখন এইটা তো আর হিউম্যানলি পসিবল না যে জান দিয়ে ফেলা। তাহলে কি করতে হবে? লোক লাগবে। একটু মামলা অনুপাতে আমাদের লোকবল বাড়াতে হবে। তো লোকবল বাড়ানো যদি হয় তাহলে এই বিষয়গুলো মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য একটু বোধহয় কাজ হবে আর কি। না হলে যদি লোকবল না বাড়ায় তাহলে আমরা এত কিছু করলাম, তাতে ফল পাওয়া খুব বেশি পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ এইজন কয়জন মানুষ কিভাবে এত মামলা নিষ্পত্তি করবেন, তাই না? মানে তাদের পক্ষে তো এটা সম্ভব হবে না। তা এখন এইবার আসলে আমি একটু কথা বলি বা আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে এখন হচ্ছে ধরেন যে যারা জনগণ আর কি, জনগণ তো হচ্ছে আসলে আমাদের পলিটিক্যাল মাস্টার। হ্যাঁ, আমরা যতভাবেই বলি আমরা হয়তো ভুলে গিয়েছিলাম লাস্ট 15-16 ইয়ার্সে, তো সেই জন্য আমাদের মনে করিয়ে দিল যে পলিটিক্যাল মাস্টার আসলে জনগণ। তো এখন এই জনগণকে তাদের ন্যায্য হিস্সা, ন্যায় বিচার, এটা বুঝিয়ে দিতে বাধ্য আসলে বিচার বিভাগ। শুধু বিচার বিভাগ না, যারা যারা সবাই কাজ করে সবাই দিতে বাধ্য। কারণ কি আমাদের বা বিচারকদের বেতন কিন্তু কোনো রাজনৈতিক দল দেয় না, কোনো গোষ্ঠী দেয় না, কোনো সরকার দেয় না, দেয় হচ্ছে জনগণ। তো এখন আরেকটা বিষয় আমি মনে হয় একটু ডিসকাস করে নিই যদি সময় থাকে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের সংবিধানের মধ্যে আসে এবার। সংবিধানে কিন্তু তিনটা পদের অধিকারীদেরকে স্বাধীনতার, কাজের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে। মাত্র তিনটা। একটা হচ্ছে নির্বাচন কমিশন, আর একটা হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের, আর একটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের। হ্যাঁ, আর কাউকে কিন্তু কোনো কাজের স্বাধীনতা দেওয়া হয়নি। বাকিরা তার মাস্টারের কথা অনুযায়ী কাজ করতে হবে। তো এখন এই যে এটা তো একটা সম্মান, মহিমা, মর্যাদা দেওয়া। আমাদের বিচার বিভাগকে এই সম্মান, মর্যাদা, মহিমান্বিতকরণের লায়ক হয়ে উঠতে হবে। কারণ 53 ইয়ার্স চলে গিয়েছে। এখন আর কোনো অজুহাত দিলে এটা বিশ্বাসযোগ্য হবে না। লোকজনকে মানানো যাবে না। তো এখন আর আর দু চারটা কথা আমার মনে হয় একটু বলার ছিল, যদি সময় থাকে। আছে সময় আছে। আছে না? হ্যাঁ, এবার আমরা কয়েকটা কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, আমাদের আদালতগুলোকে শুধু বিচারিক সিদ্ধান্ত দিতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত আদালতে আনা যাবে না। হ্যাঁ, এটাকে পলিটিক্যাল কোয়েশ্চেন থিওরি বলে আর কি। পলিটিক্যাল কোয়েশ্চেন নির্ধারিত হবে পলিটিক্স এর ভিতর দিয়ে। রাজপথ যদি হয় রাজপথে, সংসদ যদি হয় সংসদে, ভোট যদি হয় ভোটে, কোর্টে নয়। কোর্টে হবে শুধু কোর্ট, কোর্ট হচ্ছে বিচারালয়, এখানে বিচারিক সিদ্ধান্তগুলো দিতে হবে। ফলে এই জায়গা থেকে আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিবিদদেরও, আমাদের সবারকেই, যে রাজনীতিকে রাজনীতির মাঠেই আপনারা ফয়সালা করুন। তারপরে এখন আর একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে একটু যদি অফেন্সিভ হয়ও হোক, সেটা হচ্ছে কি, আমরা বলি না ডাক্তার জনসেবা করে, জজ সাহেবরা বলার চেষ্টা করেন যে উপরে আল্লাহ নিচে জজ, পুলিশ বলার চেষ্টা করে পুলিশ জনগণের বন্ধু, আর্মি বলার চেষ্টা করে দেশপ্রেমিক সেনাবাহিনী। তো এখন ভাই, অ্যাজ লং এজ ইউ আর পেইড, আপনি জনগণের পয়সা যতক্ষণ আপনি বেতন ভাতা নেন, আপনি জনসেবা করছেন না, আপনি উপরে আল্লাহ নিচে জজ না, আপনি বন্ধু না, আপনি দেশপ্রেমিক না, ইউ আর পেইড। তার মানে কি, এখন আপনার এটা দায়িত্ব হচ্ছে যে কি, জনগণের যে করের পায় পয়সা নিয়েছেন সেটা পায় পয়সার হিসাব দেওয়া। ইউ আর পলিটিক্যাল মাস্টার না, আপনি সার্ভেন্ট। অ্যাজ লং এজ আপনি জনগণের পয়সা বেতন নিচ্ছেন, ইউ আর পাবলিক সার্ভেন্ট, যেই হন না কেন। ফলে তাদের যে হিস্সাগুলো দিয়ে দিতে হবে। এখন হচ্ছে ধরেন অনেকে বলা হচ্ছে না, জনগণের বন্ধু ইত্যাদি, পুলিশ জনগণের বন্ধু বা আর্মি জনগণের বন্ধু হতে চাই, আমরা জাজ সাহেবরা জনগণের বন্ধু হতে চাই।
এখন বন্ধু বলতে আমরা কি বুঝি? আমরা বলি না বন্ধু-বান্ধব চাকর-বাকরের সমান। বন্ধু-বান্ধবকে চড়-থাপ্পড়ও দেওয়া যায়। বন্ধু-বান্ধবের মধ্যে রেষারেষি হয়, ঈর্ষা হয়, খুনাখুনিও হয়, ২-৪ টা গুলিও করে দেয়। এখন এই বন্ধুত্বের এই সংজ্ঞাই তো নেয়া হচ্ছিল যে দিলাম ২-৪ টা চড়-থাপ্পড় মেরে খুবই বন্ধু। ক্যাজুয়ালি, তাই না? খুবই ক্যাজুয়ালি নেওয়া হয়েছে। হ্যাঁ, ২-৪ টা গুলিও করে দিলাম। তা তো আমরা দেখলামই যে বন্ধু-বান্ধবই মনে করে বোধহয়। এখন এটা করা যাবে না। জনগণ পলিটিক্যাল মাস্টার, আপনি পাবলিক সার্ভেন্ট। জনগণকে সার্ভ করবেন, করতেই হবে। তো আর এটা শেষ একটা কথা আমি যেমন এই জায়গায় আমি একটুখানি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে যেমন হলো যে ব্রিটিশ সিভিল সার্ভেন্টরা তারা যখন কলোনিয়াল মাস্টার হিসেবে এসেছিলেন, তখন তাদের অ্যাটিটিউড ছিল আলাদা, মাস্টার ছিল তখন তারা। হ্যাঁ, অথচ আপনি আজকের যে ব্রিটিশ সিভিল সার্ভিস বলেন, জুডিশিয়াল সার্ভিস বলেন, সেখানে তাদের অ্যাটিটিউড কিন্তু ঠিকই ওই পাবলিক সার্ভেন্টের। মানে ব্যাপারটা ব্রিটিশ কলোনিয়াল মাস্টার আর ব্রিটিশ পাবলিক সার্ভেন্টের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা ধরে নিয়ে বসে আছি যে আমরা সেই কলোনিয়াল মাস্টার, স্বদেশী আর কি, স্বদেশী কলোনিয়াল মাস্টার হয়ে বসে আছি। এইটা একটা অনেক ভুল। দেখেন না, ওই যে আমাদের দেশে স্যার ডাক শোনার একটা প্রবণতা আছে, খুবই। স্যার কোনো অফিসে যে কেউ স্যার না বললে, মানে আমি একটা খবর দেখেছিলাম যে একজন বেচারা তরকারিওয়ালা একজন প্রশাসনিক কর্মকর্তাকে স্যার বলেননি, আর বৃদ্ধ মানুষটাকে একটা চড় কষে দিয়েছে। মানে আপনি বুঝতে পারছেন যে এটা কি, মানে কিরকম আপত্তিজনক ব্যাপার এগুলো। হ্যাঁ, আপনি হ্যাঁ, ওই কলোনিয়াল মাইন্ডসেট থেকেই তো আসলে হয়। এটা হওয়া উচিত কি? পাবলিক সার্ভেন্টই জনগণকে স্যার বলবে। তাই না? অন্য দেশে যেটা হয়। জনগণই তাকে তার পদের নাম ধরে ডাকবে। যে হুম। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার এমপি, মিস্টার মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার মিস্টার জাজ। এডুকেশন মিনিস্টার, তাই না? হ্যাঁ, হুম। এটাই বলবে। মিস্টার ডিসি, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখনো ওই যে এবার প্রথমে যে বিষয়টা নিয়ে আসলে আমাদের টপিক, সেটা হচ্ছে আপনি আমরা তো বলতে চাইছিলাম যে কেমন বিচার বিভাগ চাই। হুম। তো এইটার একটা সোজা সাপটা উত্তর হচ্ছে আপনি যেমন চান। তার মানে আচ্ছা। কি? আপনাকে চাইতে হবে। তাই না? এখন ওই যে এটার সাথে আপনি কানেক্ট করুন যে আমাদের যে এই যে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা, এটার সাথে এটা কানেক্টেড। তার মানে কি? আপনি চাইতে পারছেন না। কেন পারছেন আমাকে না? ইন্টারেস্ট নিতে হবে, আমাকে জানতে হবে আইন সম্বন্ধে। হ্যাঁ, আপনি এটাকে বাইপাস করে দেওয়ার চেষ্টা করেন। অন্যের হাতে ছেড়ে দেন। এখন সেই সেই আ জায়গাটা থেকে আমাদেরকে মানে সময় দিতে হবে আরকি। আমাদেরকে একটু পড়তে হবে। এখন সব নাগরিক তো আর পড়বে না। এ দায়িত্ব হচ্ছে আমাদের নাগরিক সমাজের মধ্যে যারা একটু এগিয়ে আছেন, যারা তাত্ত্বিক, বোদ্ধা, লেখক, তার শিক্ষক, যারা খুব ভালো লিখতে পারেন, তারা বুঝতে পারেন, বলতে পারেন, তাদেরকে এগুলোকে স্টাডি করতে হবে অলওয়েজ। একটা স্টাডির মধ্যে রাখতে হবে। স্টাডি করে আপনাকে নতুন এখানে লুপহোল বের করে রাখতে হবে। যে এটা নতুন ডিসকোর্স গুলো আপনাকে হাজির করতে হবে। তাকে এই ব্যবস্থাগুলোকে আইন, আদালত, সংবিধান ইত্যাদিগুলোকে আসলে এগুলোকে সবসময় কি একটা দৌড়ের উপর রাখা লাগে। একটা কাউন্টার সার্ভেইলেন্স এর মধ্যে রাখা লাগে। না হলে কিন্তু এটা কাজ করে না। হ্যাঁ, তারা মনে করছে ওয়াক ওভার যদি পেয়ে যায় তাহলে হুম। মুশকিল। তো এই যে যাতে ওয়াক ওভার দিতে না হয়, এজন্য আমাদের জনগণের একটা অংশকে যারা এখন আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক চিন্তা বলতে আমরা শুধু সাহিত্য বা একটু সংস্কৃতি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি, অথবা একটু এগিয়ে গেলে আমরা নৃতত্ত্ব পড়ার চেষ্টা করি, ইতিহাস। কিন্তু লিটারেচার বলতে এইটাও খুব জরুরি যে আইনটা, কারণ হচ্ছে কি এই আইনটা দিয়ে আপনার যখন গর্দান যাবে তখন এই আইনের ভিতর দিয়ে আপনার গর্দানটা যায়, এবং সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ব্যাপারটাকে পেঁচিয়ে রাখা হয়। ফলে আপনি বুদ্ধিবৃত্তিক চিন্তা সবকিছু করেন, শিল্প সাহিত্য সবকিছুই করেন, কিন্তু সাথে সেটা করার যে স্পেস লাগে সেই স্পেসটা যাতে থাকে সব সময়ের জন্য, সেজন্য একটু আইনের চর্চা করেন। নিজের রক্ষা কবচ হিসেবে, তাই না? হ্যাঁ, তা বাঁচতে তো হবে। বুঝতে তো হবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের যেমন এই যে শিক্ষা কারিকুলাম, সেখানেও কিন্তু একটু করে আইনের শিক্ষাটাকে যদি দিয়ে রাখা যায়, তাহলে ছেলে মেয়েদের মধ্যে ধরুন একটা অ্যাপটিচিউড তৈরি হয় যদি, যে আইন শিক্ষার ব্যাপারে, তাহলে হবে কি পরে ওরা বিস্তারিত পড়ে নিবে, কিন্তু এই শুরু থেকেই একটু আইন শিক্ষা ছোট করে যদি দিয়ে দেওয়া যায় কারিকুলামে, সেটা আসলে হবে কি সামগ্রিকভাবে সব মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এটা হ্যাঁ, এটা একটা ধারণা।
এটা একটু খুব জরুরি বলে মনে হয় আরকি, যে সব স্তরে কিছু না কিছু কোনো পাঠ, আইন শাস্ত্রের কিছু না কিছু পাঠ যদি থাকে, তাহলে এখন আমরা যেভাবে পড়ে এসেছি না, আমরা কিছুই জানতাম না। হঠাৎ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এটা পড়ি। একেবারে নতুন জিনিস, আগে কিছুই জানতাম না। তো ওইটা যাতে না হয় আরকি। তাহলে হবে কি, সে অন্য সাবজেক্টে চলে গেল। ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, আর্মি অফিসার হলো, অনেক কিছুই হলো। বলে তার বেসিক যে আইডিয়াটা, রাইট, এ আমার হক, এ আমার রাইট, সেটা যখন ভায়োলেশন হবে তখন সে বলতে পারবে যে এই জায়গায় ভায়োলেশন হয়েছে। ওই যে আমরা ওই যে নায়ক মান্না না, খুব খুব উচ্চ কণ্ঠে উনি বলতেন যে এই অমুক ডট ডট, বলতেন না যে করতে পারবি না। এখন আমাদেরকে ওই রকম একটা দরকার, মানুষজন প্রজন্ম দরকার। মান্নার মতো বলতে পারবেন যে এই অমুক ডট ডট, এইভাবে আইন হবে না, আইন বানানো যাবে না। এই অমুক ডট ডট সাহেব, এইভাবে আইন প্রয়োগ করা যাবে না, আইনে যা আছে তাই প্রয়োগ করুন। অথবা এই অমুক ডট ডট সাহেব, এইভাবে আমরা আইন অনুযায়ী বিচার দিন আমাকে। তো এটার জন্য আসলে একটু পড়াশোনা দরকার, চর্চাটা খুব জরুরি দরকার বলে আমি মনে করি। এবং এখানে প্রাসঙ্গিক এইভাবে যে, যেমন ধরেন আমরা ইউরোপের যে দেশগুলোতে দেখছি, এই যে কল্যাণ রাষ্ট্র দেখছি, সেখানে নাগরিক সমাজের এই যে আইনি সচেতনতাটা অনেক বেশি, এবং সব সময় যে সক্রিয়তা তাদের এই আইন রক্ষার ব্যাপারে এবং জনগণকে আইনের ব্যাপারে সচেতন করার ব্যাপারে, এই যতক্ষণ পর্যন্ত নাগরিক সমাজের মধ্যে আইনি সক্রিয়তা তৈরি না হবে, আইনি জ্ঞানের একটা প্রসার না ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ ওই মানে কিছু পেশাজীবীর হাতে জিম্মি হয়ে রয়ে যাবে। এটা এরকম মনে হয় আর কি। হ্যাঁ। তো আজকের আলোচনা তো মোটামুটি ভালোই হলো। আমরা মাঝে মধ্যে আপনার কাছে সময় চাইবো যে আরো আইনের বিস্তারে গিয়ে একটু একটু করে শিখতে পারি কিনা আপনার কাছ থেকে। তো আজকের আলোচনায় আপনার শেষ কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শেষ কথা ওইটাই যে আইনকে দূরে সরিয়ে না রেখে একটু কাছে টেনে নিন, এতে আপনারই ভালো হবে। এবং আপনি যখন বিপদ যখন আসবে, তো আপনি একাই ভোগ করবেন, আপনার ফ্যামিলি ভোগ করবে। হ্যাঁ, তখন এদেরকে নিজেকে রক্ষা করার জন্য আপনার অন্যান্য যাবতীয় কাজ, ব্যবসা বাণিজ্য, চিন্তা, যে স্পেস, এইটাকে ঠিক রাখার জন্য আপনাকে আইনের কাছে একটু আসা দরকার। হ্যাঁ, আইনকে একটু আত্মস্থ করা দরকার, এবং সেটাকে প্রকাশ করা দরকার। সম্ভব হলে, যতদূর সম্ভব হয় প্রকাশ করেন। এবং যদি এখন যদি 1972 সালে যখন সংবিধান রচনা হয়, তখন কিন্তু খুব কম জনগণের কাছ থেকে রেসপন্স পাওয়া গিয়েছিল, খুব বেশি পাওয়া যায় না। এখন খুঁজলে লিটারেচার খুব একটা পাওয়া যায় না। তো এই যে অনেক ভেবে অনেক লিখে যদি আপনার সয়লাভ করে দিতে পারেন, তো সেগুলো কিছু ডিসকোর্সের জন্ম দেবে, যেখান থেকে কেউ না কেউ পথটা আপনাদেরকে বের করে দেবে, কেউ না কেউ এটা নিয়ে আলোচনা করবে, সেখান থেকে তথ্য দাঁড়াবে। এটাই প্রত্যাশা আর কি। আপনার তো গ্রন্থ দুটি বেশ প্রাঞ্জল ভাষায় লেখা এবং পাঠকপ্রিয়তা পেয়েছে। যারা পড়েছেন তাদের কাছ থেকে আমরা এরকম পাঠ প্রতিক্রিয়া পেয়েছি। তো আমরা আশা রাখবো যে আপনি আপনার পেশাগত জীবনের বাইরে এই লেখালেখির যে ভ্রমণ, এটিকে ধরে রাখবেন। এতে আমরা সাধারণ মানুষ অনেক উপকৃত হব। অবশ্যই, থ্যাংক ইউ। তো যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। যারা দেখতে থাকবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা। আমাদের অতিথি মিল্লাত হোসেনের প্রতি অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।